সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি। আজও আমরা জানব সফলতার গল্প এবং সেই সাথে সফলতার গল্পে যারা আসলে বিহাইন্ড দ্য সিনে কাজ করছেন, যারা এই প্রকল্পটি বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তাদেরও কথা পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ সাব্বির হোসাইন, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এবং তার সাথে সফলতার গল্প নিয়ে আমার সাথে রয়েছেন সুভাষ চৌধুরী, এসেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। অনেক অনেক শুভেচ্ছা দুজনকেই, আমন্ত্রণ। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই প্রিয় দর্শককে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রোগ্রামের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ওয়ালাইকুম আসসালাম। এবং আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, যেহেতু আপনি বিজনেস ডেভেলপমেন্টে রয়েছেন এই পুরো প্রজেক্টটাতে, সো অনেক কিছু জানার আমাদের রয়েছে। আর সেই সাথে সুভাষ চৌধুরী, আপনাকেও ধন্যবাদ আমাদের মাঝে থাকবার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে, তো সুভাষ চৌধুরী সে তো রয়েছেন সফলতার গল্প নিয়ে, আর আপনি এই প্রজেক্টটা নিয়ে সরাসরি কাজ করছেন। সো আমরা প্রজেক্ট সম্পর্কে একটু জানতে চাই যে পুরো একটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তো অনেকগুলো ভিন্ন ভিন্ন সেক্টর থাকে, সেই সেক্টরগুলো নিয়ে আপনাদেরকে এক এক করে কাজ করতে হয়েছে। তো প্রকল্পের প্রাথমিক যে ধারণা ছিল সেটা নিয়ে আপনি কাজ করতে যেয়ে কি কি বিষয়ে ডেভেলপ করার প্রয়োজন হয়েছে আপনার প্রাথমিক পর্যায়ে? আমরা এই প্রকল্প শুরু করেছি 2025-এর শুরু থেকে। তো মাঠ পর্যায়ে আসলে বড় একটা চ্যালেঞ্জ সঠিক স্টুডেন্ট হান্টিং করা। যেমন অনেক স্টুডেন্ট আসে শুধুমাত্র সময়টা পাস করার জন্য, যেহেতু আপনি জানেন যে এই প্রকল্পের আওতায় আমরা প্রশিক্ষণের খাবার সাথে একটা যাতায়াত ভাতা প্রদান করছি এই প্রকল্পের মাধ্যমে। সো অনেকেই আসে যে এই সুবিধাটা নেওয়ার জন্য। তো আমরা ফোকাস করি যে কোন স্টুডেন্ট আসলে আসলে সে ওয়েল নোন হবে, প্রকল্প সম্বন্ধে জানবে এবং একটু ভালো আউটপুট দিতে পারবে। তো স্টুডেন্ট হান্টিংটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটার জন্য আমরা অনলাইনের প্রচারণা এবং ফিজিক্যালি অনেক প্রচারণার মাধ্যমে ব্যবস্থা করি। তো তার মাধ্যমেই এবং আমাদের যে স্টুডেন্ট চাহিদা, আর ডিজিটাল যুগে আপনারা জানেন যে এখন সবসময় আপ টু ডেট থাকতে হয় টেকনোলজির সাথে। সো আমরা ডিভাইস থেকে শুরু করে আমাদের প্রশিক্ষক সব কিছু আপ টু ডেট রাখতে চাই, যাতে প্রকল্পটা ভালোভাবে চলমান থাকে এবং প্রশিক্ষণের সবচেয়ে বেশি লাভবান হয়। যেটা বললেন যে বিগ চ্যালেঞ্জ হচ্ছে স্টুডেন্ট হান্টিং, এবং আমি এখনো পর্যন্ত যতজনের সাথে কথা বলেছি তারা কিন্তু বলেছে লাইক 14 জনের মধ্যে পরীক্ষা দিয়ে মাত্র 50 জন টিকেছে, বা 1000 জনের মধ্যে পরীক্ষা দিয়ে 50 জন টিকেছে। তার মানে এই প্রকল্পটি সম্পর্কে কিন্তু আমাদের যারা শিক্ষিত বেকার যুব আছে তাদের বেশ আগ্রহ তৈরি হয়েছে। তো সেই আগ্রহের কেন্দ্রবিন্দু কোনটি সেটি জানবো আপনার কাছ থেকে। তার আগে সুভাষ চৌধুরী, আপনি একটু বলুন, আপনি এই ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পটি প্রথম কখন জানতে পারেন এর সম্পর্কে? এটা হচ্ছে আপনার ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে আমি স্ক্রল করতে করতে দেখলাম যে এরকম সরকার থেকে ফ্রি কোর্স করাচ্ছে এবং কি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। তো আসলে ইচ্ছা ছিল যে সরকারি কোনো প্ল্যাটফর্ম থেকে আমি যেন শিখতে পারি, মানে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে যাব না। সেই সুযোগটা ই-লার্নিংয়ের মাধ্যমে যুব উন্নয়ন প্রকল্পের মধ্যে আমি শিখতে পারছি। আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? এখানে প্রায় আপনার ওইখানে 1000+ পরীক্ষার্থী ছিল। সাব্বির হোসেন, আপনি একটু আমাকে বলবেন, এই যে বললেন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদেরকে প্রতিনিয়তই হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তো আপনারা যখন স্টুডেন্ট বাছাই করে নেন, তার কোন বিষয়গুলোর প্রতি আপনারা বেশি গুরুত্ব দিয়েছেন? আমরা সবচেয়ে বেশি দেখি যার বেশি ইন্টারেস্ট এই কোর্স সম্বন্ধে, বিশেষ করে যাদের একটু ডিভাইস আছে, এটা একটা বড় প্রায়োরিটি থাকে। এবং সাথে সাথে যারা এই কোর্স সম্বন্ধে বেশি আগে জেনেছে যে আসলে এই কোর্সটার কী সফলতা হতে পারে বা আউটপুটটা কী, এইগুলো মিশনগুলো আমরা জানতে চাই স্টুডেন্ট থেকে। এবং আপনি জানেন যে আমাদের দৈনিক প্রায় 8 ঘন্টা প্রশিক্ষণ হয়, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। তো এই টাইমটা সে স্পেন্ড করতে পারবে কিনা, তো ওইটা আমরা একটু ফলো আপ করার চেষ্টা করি। যারা মূলত এই টাইমটা এক্সপেন্স করতে চায় আমাদের সাথে, তাদেরকে আমরা গ্র্যাব করার চেষ্টা করি, যাতে ওই সময়টা আমাদের সাথে আসলে আমাদের যে দক্ষ প্রশিক্ষক বা মেন্টর আছেন তারা ওনাকে একটা ভালো গাইডলাইন দিয়ে তাকে সফল করতে পারবেন। তো এটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। সাথে সাথে আপনি জানেন যে আমরা যখন স্টুডেন্ট বাছাই করার ক্ষেত্রে 2টা পরীক্ষা নেওয়া হয়, একটা লিখিত পরীক্ষা এবং একটা মৌখিক পরীক্ষা। তো এই 2টা পরীক্ষাতেই মন্ত্রণালয়, অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরের প্রতিনিধি থাকেন। তারা ওখানে গিয়ে ফিজিক্যালি বাছাই পরীক্ষাটা নেয় এবং বাছাই পরীক্ষার লিখিত মৌখিকের সাথে সাথে ওদের প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা নেওয়া হয় যে কম্পিউটারে কতটুকু কে পারদর্শী আছে, এই সম্বন্ধে মোটামুটি জানে কি না, বা অন্তত মাউসটা ধরতে পারে, এরকম কিছু বিষয় ক্রাইটেরিয়া থাকে আমাদের, যাতে সঠিক স্টুডেন্ট হান্ট করা যায়।
এই যে মানে বিশাল একটা অ্যামাউন্টের পার্সনরা যে সেখানে পরীক্ষা দিচ্ছে, সেই জায়গা থেকে আপনাদের কি মনে হয় যে সবসময় সঠিক মানুষগুলোকে আপনারা বাছাই করতে পারেন? আমরা কয়েকটা ধাপে স্টুডেন্ট বাছাই করা হয়, যেটা প্রাথমিকভাবে একটা আবেদন নেওয়া হয়। এই আবেদনটা নেওয়ার পরে তাদের বয়স সীমা আছে একটা, যেমন 18 থেকে 35 বছর, আমরা ইয়াং জেনারেশনের কথা বলছি। তো এই বয়স সীমার মধ্যে যারা আবেদন করেন এবং যারা দেখি যে শিক্ষিত কর্মপ্রত্যাশী আছে, যারা অলরেডি অন্য কাজে এঙ্গেজ নাই বা যারা সময় দিতে পারবে, ওই টাইপের স্টুডেন্টকে আমরা প্রাথমিকভাবে বাছাই করি। এটা আমাদের ডাটাবেসটা আসার সাথে সাথে এর পরবর্তীতে আমরা তাদেরকে বাল্ক SMS এর মাধ্যমে এবং ওভার ফোনে এনশিওর করে তারা পরীক্ষা দিতে আগ্রহী কিনা। তো পরীক্ষাটা যখন দেয়, যখন 2-3টা স্টেজে তাদেরকে ফিল্টার করা হয়, তো আমরা মনে করি যে সঠিক স্টুডেন্ট বাছাই করা আমাদের জন্য সহজ হয়ে যায়। যেহেতু বেশ কয়েকটা ধাপ আপনাদের অতিক্রম করতে হয়, সেই জায়গা থেকে বিষয়টা অনেক সহজ। আপনার জন্য কি এই লার্নিং অ্যান্ড আর্নিং এর এক্সামটা অনেক বেশি কঠিন মনে হয়েছিল, নাকি এটা সহজ প্রসিডিওর মনে হয়েছে? আচ্ছা, এটা আসলে যারা অনলাইনটা শিখতে চায়, যারা এই বিষয়ে আসলে একটু অভিজ্ঞতার চেষ্টা করলে এই রিলেটেডই প্রশ্ন আসছে, যেখানে একটা ব্যক্তি যদি চায় যে এই বিষয়গুলো শিখবো, তো এইখান থেকে দিতে পারবে এবং কি সেটা সহজ। আমার সাথে যেহেতু আমি অনেকদিন যাবত চেষ্টা করছি, যেন আমার কাছে ভালো লাগছে এক্সামটা। যারা লার্নিং অ্যান্ড আর্নিং এর মানে পরীক্ষার্থী বা পরীক্ষা দিতে চায়, তাদের জন্য আপনার সাজেশন কি হতে পারে যে কোন কোন বিষয়গুলো জেনে তাদের আবেদন করা উচিত? আচ্ছা, এখানে যারা পরীক্ষা দিতে চায় তারা অবশ্যই মানে ডিজিটাল যুগের সাথে আপনার সোশ্যাল মিডিয়াগুলো এবং কি বেসিক যে কম্পিউটার ট্রেনিং, এটা থাকা জরুরি। কারণ কি বেসিক মাইক্রোসফট এগুলো বিষয়গুলো লাগবেই আর কি। তো এই জিনিসগুলো হলে হবে। আর মূলত ইংলিশটা জানতে হবে ভালো মতো, যেহেতু ইংলিশ প্রত্যেকটা কাজে, যেহেতু ইংলিশ, বাংলা তো এখানে কোনো কিছু নাই ওরকম, এই জন্য ইংলিশটা ভালো করে পড়তে হবে। আর ওনার ইচ্ছা থাকতে হবে যে আমি এই জিনিসটাকে থাকবো, শিখবো, এটা থাকতে হবে আর কি। আপনাদের এই পুরো কোর্সের মধ্যে আমি যতটুকু জানি যে ইংলিশ ইমপ্রুভের জন্য বেশ কিছু কোর্সেস বা ট্রেনিং রয়েছে। তো এই ক্ষেত্রে অনেকেই রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে, সে হয়তো কম্পিউটারের বেসিক ইউজ সম্পর্কে জানে, কিন্তু ভাষাগত দিক থেকে অনেকে শিক্ষিত থাকলেও যদি বাংলা মিডিয়াম হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের পিছিয়ে থাকার একটা সম্ভাবনা থাকে। তো তাদেরকে আসলে মেন্টালি কিভাবে আপনারা গ্রুম আপ করেন? আমরা এখানে দুইটা অপশন রাখছি, যেটা হচ্ছে যে এটা টেকনিক্যাল স্কিলস আর সফট স্কিল। আপনি জানেন যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বলি, এই রিলেটেড যে কোর্সগুলো আছে, যেটা আসলে উনি শিখবে। আর ফ্রিল্যান্সিং করতে গেলে একটা স্কিল গ্যাদার করতে হয়। তো ওই স্কিলটা গ্যাদার করার পাশাপাশি যখন সে নিজেকে এক্সপ্রেস করতে চাইবে, নিজের পোর্টফোলিও তৈরি করবে, এই কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি করবে, তো এই ক্ষেত্রে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো এটার ক্ষেত্রে আর সাথে সফট স্কিল বা ক্যারিয়ার গাইডলাইন, যেটা উনি কোন প্ল্যাটফর্মে গিয়ে কাজ পাবে, কোথায় গেলে কাজের সুবিধা হবে। যেহেতু আমাদের সকল মেন্টর যারা আছেন সবাই ফ্রিল্যান্সার এবং তাদের নিজস্ব মার্কেট প্লেসগুলোতে অনেক ভালো ইনকাম আছে, তারা নিজেরাও ইনকাম করে। তো ওই জায়গাটা আমাদের টিচারদের জন্য অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য, যে তারা আমাদের স্টুডেন্টকে গাইড করতে পারে যে হাউ টু ফাইন্ড ইউর জব। এবং টিচারদেরকে দেখে স্টুডেন্টরা কিন্তু মোটিভেটেড হয়, এবং অনেক সময় লাইভ যে কাজগুলো আছে টিচারদের, সেই কাজগুলো স্টুডেন্টদের করানো হয়, যাতে ওই ফিলটা পায় যে না, এরকম করলে একটা আর্নিংস আসবে। আচ্ছা, সো এই জায়গা থেকে আমরা মনে করি যে কমিউনিকেশন স্কিল, এটা তাদেরকে এই প্রশিক্ষণ চলাকালীন সময় তাদেরকে দেওয়া হয় এবং তারা বিভিন্ন ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। যেহেতু আমি আগে একটু মেনশন করলাম যে আমাদের প্রশিক্ষকরা যারা নিজেরাই কাজ করেন, তো ওটা থেকে তারা একটা ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারে। মানে হাতে কলমে শেখার যে ব্যাপারটা রয়েছে, সেটা সরাসরি ওই ট্রেনিং এর সময়টাতেই তাদের হয়ে যাচ্ছে। সুভাষ, আপনি একটু বলবেন যে যখন ট্রেনিং চলেছে দীর্ঘ 3 মাসের একটা জার্নি, প্রতিদিন 8 ঘন্টা করে সময় দেয়া, এটা আপনার জন্য কি খুব সহজ ছিল? মানে সকাল 9টা থেকে আপনার বিকেল 5টা পর্যন্ত, এটা একটা লম্বা সময়, যেটা আমার জীবনে ফার্স্ট টাইম দিচ্ছি এই জায়গাতে। তো প্রথম কয়েকদিন খারাপ লাগলো, পরবর্তীতে সবার সাথে একটা ভালো সময় অতিক্রম করছে এবং শিক্ষাটাও আমি ভালো মতো নিতে পারছি। মানে একসাথে 2টা কাজই হয়েছে আর কি, তো বিরক্ত লাগেনি আর ওরকম। ওকে, আর ট্রেনিং চলাকালীন সময় কোনো বিষয় নিয়ে কখনো মনে হয়েছে যে এটা খুব কঠিন, মানে আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনার বাড়তি ক্লাস নিতে হয়েছে বা মেন্টরদের কাছ থেকে সাহায্য নিতে হয়েছে? ট্রেনিং চলাকালীন সময় যে কাজটা হয়েছে, কোনো কিছু না বুঝলে আমরা দেখা যায় যে মেন্টরদের জানাইতাম যে বিষয়গুলো, ওনারা অনেক মানে স্মুথলি সলভ করে দিত বিষয়গুলো। ওকে, তো আপনাদের গ্রুপ বোধহয় করা থাকে, সেই গ্রুপের মাধ্যমে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, গ্রুপের মাধ্যমে ওগুলো আমরা সলভ করতাম। এই ট্রেনিং নেওয়ার আগে আপনি পেশা হিসেবে কিসে যুক্ত ছিলেন? আচ্ছা, আমি এই ট্রেনিং নেওয়ার আগে আমার করোনার আগে একটা বিজনেস ছিল, ব্যবসা। সেটা করোনার পর থেকে আমি করতে পারি নাই।
তো তারপর থেকে অনলাইনটাই শেখার চেষ্টা করছি, যে আসলে ওইভাবে ভালো কোনো জায়গা পাই নাই কিংবা মন মতো কোনো কিছু হয়নি। তো প্রথমে এটা থেকেই আমার লার্নিং থেকে যাত্রা শুরু, যেটা চাঁপাইনবাবগঞ্জ ব্রাঞ্চ থেকে আমি প্রথম যাত্রা শুরু করি আর কি। আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু জানতে চাই, ছোট্ট একটি বিরতি নিয়ে আসবো তার আগে। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে আমাদের আজকের আয়োজন সফলতার গল্পে। আবারও ফিরবো আমাদের অতিথিদের কাছে, তার আগে ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন জিটিভির। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে সফলতার গল্প অনুষ্ঠানে। আজ দুজন অতিথির সাথে আমাদের আজকের সফলতার গল্প আমরা শুনছি, যাদের কাছ থেকে আমরা জানতে পারছি আসলে কিভাবে সফল হয়েছেন, আবার কিভাবে অন্যদেরকে সফল করার জন্য এই প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে। সো বিজনেস ডেভেলপমেন্টের যিনি রয়েছেন হেড মিস্টার সাব্বির হোসাইন, লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের, এবং সেই সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শুভাশিস চৌধুরী, তাদের কাছে আমি আবারও ফিরে যাচ্ছি। আমরা বিজনেস ডেভেলপমেন্টের গল্প শুনবো। যেহেতু হেড হিসেবে কাজ করছেন, আপনার উপরে নিশ্চয়ই অনেক প্রেশার থাকে। আপনি নিজেও কি ডিজিটাল মার্কেটিং করার সুযোগ পান? ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা হয়? আমি আমার ফার্স্ট জব ছিল হচ্ছে যে ফ্রিল্যান্সার হিসাবে। আচ্ছা, ওয়েব ডেভেলপার হিসেবে জয়েন করেছিলাম একটা আগের ফার্মে। তো ওইখান থেকে আমার এই দিকে বেশি আগ্রহ। তারপরে সিএসসি ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাদের, তো এটা থেকে আমরা একটা জিনিস রিসার্চ করেছি যে আসলে নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং আরেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর আমাদের যে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আছেন, উনিও ভেরি ইয়াং এজের। তো উনি নিজেও একজন উদ্যোক্তা হয়েছেন নিশ্চয়ই। ওনার পিছনে ফ্রিল্যান্সিং একটা গল্প আছে, এটা হয়তো স্যার একদিন আসবেন, ইনশাআল্লাহ শোনাবেন। তো ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমরা শুধু নিজেরা যে স্বাবলম্বী হবো এমন না, আমাদের সমাজে গোটা মানুষকে নিয়ে কাজ করতে হবে। স্যারের মিশন এমন ছিল যে আমি কাউকে বেকার রাখতে চাই না, বেকার দেখতে চাই না। আমার আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে যে যুবক ভাইরা আছে, তাদেরকে নিয়ে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করা। তো ওই উদ্দেশ্য নিয়ে আসলে এই ফ্রিল্যান্সিংয়ের দিকে আমাদের অগ্রযাত্রা। সো ওই জায়গা থেকে এই প্রকল্প সুন্দরভাবে বাস্তবায়ন করার সবচেয়ে ভালো প্রয়াস স্যারের কাছ থেকেই আসে। সো আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সরকারি প্রকল্পে সরকার থেকে বিভিন্ন মনিটরিং সিস্টেম রাখা হয়, অডিটের অপশন রাখা হয়, সিসি ক্যামেরা রাখা হয় বা ফিঙ্গারপ্রিন্টের অপশন। তো এইগুলো আমরা দেখছি যে আমাদের স্যার নিজে থেকে আগে থেকে এটা এনশিওর করে যে আমার স্টুডেন্টরা ঠিকমতো আসছে কিনা, ক্লাস করছে কিনা, তারা সফল হচ্ছে কিনা, এটা নিজেই মনিটরিং করেন। তো ওই জায়গা থেকে আমাদের মিশন বা আমাদের যে আপনি বলছেন কাজের প্রেশার, তো ওইটা অবশ্যই সবসময় থাকে। শুভাশিস, আপনি একটু বলবেন প্রথম ইনকাম কত ছিল আপনার? ট্রেনিং এর মধ্যেই কি আপনি ইনকামটা করতে পেরেছিলেন নাকি পরে করেছেন? ট্রেনিং এর সময় আমি মানে আপনার 28-29 তারিখের দিকে আমি প্রথম $200 ইনকাম করতে পারি। এটা ট্রেনিং চলাকালীন সময়ে প্রথম মাস থেকে। আচ্ছা, প্রথম মাসেই? বাহ। তারপরে $200 তো অনেক টাকা ছিল। একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য পেয়েছি, মানে ওনাদের প্রমোশন করার জন্য প্রথম পেয়েছি আর কি। আই থিঙ্ক আমি যতজনের কাছ থেকে শুনেছি তাদের সবার মধ্যে আপনার ইনকামটা এখনো পর্যন্ত বেশি, প্রথম ইনকাম হিসেবে। কারণ সবাই $20, $50, $80 এই পর্যন্ত বোধহয় আমার গেছে। যে বললাম না, আমার অনেক অভিজ্ঞতা আগে থেকে ছিল কিছুটা, মানে এইখান থেকে মানে একটা এজন্য ইচ্ছা আপনার ছিল। কাজ করাটা সহজ হয়েছে। প্ল্যাটফর্ম বা পোর্টফোলিও কোনটা দিয়ে আপনি শুরু করেছিলেন প্রথম? আচ্ছা, এটা আমার হলো পোর্টফোলিওটা আমার হলো ফেসবুক থেকে আমার করা, মানে আমার প্রোফাইলটা ফেসবুক দিয়ে সাজানো ছিল। আমি মার্কেট প্লেসে আমি কাজ করি না, মানে আমার একটা পরিস্থিতি আছে, সেই জায়গা থেকে আমি কাজগুলো নিতে পারি আর কি। লোকাল মার্কেট প্লেস অথবা ইন্টারন্যাশনাল, কোন জায়গা থেকে শুরু আমি লোকাল করেছিলেন? থেকে শুরু করছি। আর এখন কাজ করছেন? আমি লোকাল যেগুলো পরিচিত ক্লায়েন্ট আছে সেগুলো থেকেই আমার ফেসবুকের মাধ্যমে ক্লায়েন্টগুলো পাওয়া আর কি। ওকে, সো এখন কি শুধু লোকাল মার্কেটেই কাজ করছেন? আমি লোকাল মার্কেট নিয়ে কাজ করি, কিন্তু আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো আমার বিদেশি প্রজেক্টের মাধ্যমে করা হয়। মানে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটা প্রথম প্রায়োরিটি আর কি, এটা নিয়ে আমি ভালো কাজ করতে পারি। সর্বোচ্চ ইনকাম এখনো পর্যন্ত আপনার কত? $3,500 এককালীন একই প্রজেক্ট থেকে? একই প্রজেক্ট থেকে। আর যদি মান্থলি হিসেব করি তাহলে? মানে ওটা কাজের উপর নির্ভর করে, মানে যখন যেমন কাজটা দেয় সেই উপরে। এমনি মান্থলি গড় অ্যাভারেজ আপনার $400-500 আমার অ্যাভারেজ ইনকাম আসে। আপনার কি মনে হয় যে আপনি যে বিজনেস করতেন বা যদি কোনো জব করতেন, সেখান থেকে আপনি এই মানে ফ্রিল্যান্সিংয়ে বেশি আর্ন করছেন? জব তো একটা পার্মানেন্ট একটা স্যালারি, আর এখানে তো আমাদের নির্দিষ্ট কোনো স্যালারি নাই। মানে এখানে আমরা যেভাবে কাজ করব সেই কাজের উপরে আমরা সেইভাবে এখান থেকে আমরা আর্ন করতে পারবো। তো এই জন্য ফ্রিল্যান্সিংটা মুক্ত, যেটা আমি যে কোনো জায়গায় যেভাবে খুশি সেভাবেই করতে পারি এবং কি আমার ইচ্ছা মতো করতে পারি। এই জন্য মানে এক কথায় স্বাধীনভাবে কাজটা করতে পারে, অনেক ভালো লাগে আর কি আমার।
আপনাদের এই সেক্টরে কাজ করতে যেয়ে তো অনেক ধরনের চ্যালেঞ্জই মানে আমি বলবো ফেস করতে হয়, তো কমিউনিকেশনের ক্ষেত্রে সুভাষ আপনি এখনো পর্যন্ত খুব বড় ধরনের কোনো চ্যালেঞ্জ কি ফেস করেছেন? না, কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা একটা টিম ওয়াইজ কাজ করি, মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা হলো টিম ওয়াইজ, সেই জন্য আমার ওইভাবে কমিউনিকেশন আমরা একটা টিম ওয়াইজ কাজ করি, এখান থেকে আমাদের সহজ হয়, একে অপরের সাপোর্টটা সুবিধা হয় আর কি। যারা কমিউনিকেশন নিয়ে একটু স্ট্রাগল করে কিন্তু কাজটা খুব ভালো পারে, তাদের ক্ষেত্রে করণীয় কি? আমরা প্রশিক্ষণের শুরুতে আমাদের মেন্টরদের যে মোটিভেশনটা বা গাইডলাইনটা দিয়ে রাখি আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যে দেখেন আসলে একটা ক্লাসে 25 জন প্রশিক্ষণার্থী থাকে, সবাই তো একটা পরিবার থেকে আসে না, সবার মেধাও একরকম না। তো আমরা তাদেরকে বলি যে একটা গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ, যেটা হতে পারে যে 5টা গ্রুপ সেকশন বা 5টা সেকশনে ভাগ করে ফেলা, যে যারা ভালো পারছে, একটু আগ্রহ বেশি আছে, প্রশিক্ষণ দিকে চাহিদা বেশি, 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে একটা গ্রুপ রেডি করে ফেলা, যে 5 জনকে, যারা 2 জন ভালো পারে তাদেরকে সহ বাকি 3 জন যারা একটু উইক আছে যাতে করে সাপোর্ট দিতে পারে। সাথে সাথে এইটা একটা ভালো কাজ দেয় শেষে, প্রশিক্ষণ শেষের দিকে যেমন এই 5 জন করে যারা শিখলো তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়, এবং যে 5 জন একসাথে শিখে সবাই কিন্তু একটা প্ল্যাটফর্ম, ডিজিটাল মার্কেটিং কিন্তু সেম একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম না, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে, যেমন অ্যাফিলিয়েটের কথা বলছিলেন, তারপরে গ্রাফিক ডিজাইন আছে। গ্রাফিক ডিজাইন একটা পার্ট, আলাদা একটা পার্ট, ডিজিটাল মার্কেটিংটা আরো বিস্তর। আচ্ছা, তো সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনটা হলো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। সাপোজ কোনো একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন বা মার্কেটে করবেন, ছাড়বেন, সেক্ষেত্রে ডিজাইনের পার্ট থাকে, সেটা হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে করে থাকি। আর তাছাড়া আমরা অনেক সময় দেখি যে গুগলে কোনো একটা কিছু সার্চ করলে সবচেয়ে ফার্স্টে যে ওয়েবসাইটগুলো আসে সেটা কিন্তু আমরা ক্লিক করি, অনেক দূরে গিয়ে ক্লিক করতে চাই না। তো এই র্যাঙ্কিং করানোটা, এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট। সো এই ক্ষেত্রে তারা কি হয়, একজন এসইওতে এক্সপার্ট হয়, একজন অ্যাফিলিয়েট এক্সপার্ট হয়, একজন গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হয়। যখন এই টিমটা তৈরি হয় তখন পুরো টিম নিয়ে একটা কাজ করতে পারে। আর যখন কোনো ক্লায়েন্ট তার কাছে নক দেয় বা তাকে শরণাপন্ন হয়, তখন এসে একসাথে প্যাকেজ একটা কাজের চায় যে আপনি আমাকে এর পুরোটা করে দিতে পারবেন কি না, তখন ওই টিম পারে যে হ্যাঁ আমি আমার পুরো সাপোর্ট টিম আছে, আমি সব করে দিতে পারবো, সেক্ষেত্রে কাজ পাওয়ার সুবিধাটাও বেশি হয়। সুভাষ একটু বলবে যে আপনাদের তো বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে যেই মাধ্যমে আপনারা টাকাটা তুলে থাকেন, আপনি কোন প্ল্যাটফর্মটা ব্যবহার করছেন এবং কোনো ডিফিকাল্টিস কি রয়েছে কিনা? প্ল্যাটফর্ম বাংলাদেশে তো আমরা এই আইটি সেক্টরটা নিয়ে অনেক পিছিয়ে আছি, সেই কারণে দেখা যায় যে আমরা যে পেমেন্টগুলো ব্যাংকে নেওয়া যায় সেটা ব্যাংকে নিই, আর যে পেমেন্টগুলো আপনার মানে বাইন্যান্সে নিতে সেটা বাইন্যান্সে নিই, এই দুইটা মাধ্যমে নিই। বাইন্যান্স থেকে আমরা বিকাশ, নগদ, ব্যাংকে আমরা ক্যাশ করতে পারি। পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখেন? অনেক সময় এমন হয় যে আসলে নতুন কাজ করেনি আগে, সেক্ষেত্রে আমরা তাদেরকে লোকাল কিছু কাজের স্যাম্পল বা সহযোগিতা করাই, যে এই ধরনের কাজ এভাবে আসতে পারে, তখন ওই কাজের স্যাম্পলটা সেখানে আমরা আপলোড করতে পারি আমার স্টুডেন্টরা, যে আমি এই ধরনের কাজে অভিজ্ঞ, আমি এই ধরনের কাজ করতে পারি। সেক্ষেত্রে তারা এটার উপরে বিশ্বাসযোগ্যতা আসে এবং এটা কাজ দেওয়ার জন্য তারা চেষ্টা করে বা কাজ দিয়ে দেয়। আপনাদের এই প্রকল্পের আওতায় যারা আসতে পেরেছে, মানে আমি যদি ধরে রাখি যে একটা জেলাতে 1000 জন পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে আপনারা 50 জন অথবা 75 জনকে নিয়েছেন, বাকি যে 925 জন রয়েছে তারাও তো চায় যে এমন একটি প্ল্যাটফর্ম তাদের জন্য থাকুক, অথবা ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করা বা ফ্রিল্যান্সার হওয়া। সেই ক্ষেত্রে তারা আসলে আপনার কাছ থেকে যদি দিক নির্দেশনা চায়, আপনি তাদের জন্য কি বলবেন? তো আমরা যেটা দেখেছি যে অনেক স্টুডেন্টস অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আপনি যেটা বলেন 13-14 জন, এটা লাস্ট বার ছিল 64 জেলায়, কিন্তু এর আগে আমরা দেখেছি 22 জন, 53 জন পর্যন্ত। আমার এই শুধুমাত্র ঢাকা জেলাতে এবার মনে হয় 53 বা 4 এরকম একটা অ্যামাউন্ট পার স্টুডেন্ট পিছিয়ে মানে কমপ্লিট করেছে। তো একটা বড় একটা নাম্বার। তো এটা আমরা চেষ্টা করি যে ওনাদেরকে একটা সঠিক গাইডলাইন বলতে, আমরা এই প্রশিক্ষণের পাশাপাশি বা সাথে সাথে আমরা আমাদের পেইড কোর্সের কিছু প্রোগ্রাম আছে যেটা কম সময়ে দিতে হয়। অনেক স্টুডেন্ট আসে যেটা আমাদের বলে যে আসলে 8 ঘন্টা প্রশিক্ষণ কিভাবে করব। অনেকে আবার অ্যাপ্লাই করে ফেলে, তারপরে দেখে যে 8 ঘন্টার প্রশিক্ষণ, অনেক কিছু না জেনে আমরা অনেক কিছু করে ফেলি সেই জায়গা থেকে, যে অ্যাপ্লাই করার পরে দেখছে 8 ঘন্টা। এবং তখন ভাইবা বোর্ডে যখন আসেন তখন আমরা তো তাদেরকে ওরালি জিজ্ঞাসা করি, ভার্বালি জিজ্ঞাসা করি পারবেন কিনা, তখন বলে যে না পারবো না আসলে 8 ঘন্টা করতে। তখন আপনার কোনো প্রোগ্রাম আছে কিনা, তখন আমরা দেখি যে আমাদের এই কোর্সের পাশাপাশি আমাদের কিছু পেইড প্রোগ্রাম আছে, সেখানে আমরা কিছু কোর্সে এনরোল করানোর চেষ্টা করি। তারা দৈনিক 2 ঘন্টা করে বা সপ্তাহে 3 দিন সময় দিয়েও তারা কোর্সটা নিতে পারে, শিখতে পারে। এছাড়া আমাদের অনেক অনলাইন কোর্সের ব্যবস্থাও আছে, যারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এনরোল হতে পারে।
সোশ্যাল মিডিয়াতে সবসময় প্রচারণা চলে, সেগুলোর মাধ্যমে তারা কাজ করতে পারে। সুভাষ, একেবারে শেষের দিকটাতে রয়েছে, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার কি মনে হয় যে প্রত্যন্ত অঞ্চলে থেকেও খুব সহজেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে সফলতা পাওয়া সম্ভব? আচ্ছা, ফ্রিল্যান্সিংটা একটা মানে আধুনিক যুগের একটা সর্বশেষ মুক্ত পেশা। সেখানে যে কোনো জায়গা থেকে এই পেশাটাকে নিতে পারবে সবাই। আর আমি বলবো যে আমরা প্রত্যেকজন যে যার পেশায় আছি, পাশাপাশি এই সেক্টরটা আমাদের শেখা দরকার। কারণ কি, আধুনিক যুগের সাথে আমাদেরকে মানিয়ে নিতে হলে অবশ্যই ফ্রিল্যান্সিং সেক্টরটা আমাদের জানা দরকার। কেননা এখন সব কিছুই ডিজিটালাইজ হচ্ছে, তাহলে আমাদেরকে কিন্তু যুগের সাথে তাল মিলে চলতে হবে। না হলে ঠিক আপনার মানে ওল্ড মডেল যেটা নোকিয়া ফোনের মতো হয়ে যাব। শুধুমাত্র কি প্রযুক্তিটা অ্যাডাপ্ট না করার কারণে কিন্তু অনেক পিছিয়ে গেছে। তাহলে আমাদেরকে আগামী ফিউচারটাকে ভালো করার জন্য অবশ্যই এই সেক্টরটা পাশাপাশি যে কোনো পেশার সাথে আমরা করতে পারি। থ্যাংক ইউ সুভাষ আপনাকে। সাব্বির, ধন্যবাদ। আপনার কাছ থেকে সর্বশেষ একটু জানতে চাই, একদম নতুন যারা রয়েছে, যারা এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ কি রয়েছে? আমরা চিন্তা করি প্রথমে যে একটা স্টুডেন্ট আসলে প্রথমে ডিজিটাল প্ল্যাটফর্মে আসে না, সে অনেক আশেপাশ থেকে অনেক কিছু জানতে পারে। যেমন আমাদের অনেক স্টুডেন্ট যারা সরাসরি আমাদের মাধ্যমে না এসে, আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে না এসে, কোনো বন্ধু বান্ধব, যেমন আমাদের সুভাষ চৌধুরী, হয়তো ওনারই কোনো ফ্রেন্ড ওনার সফলতার গল্প শুনছে আজকে, তার মাধ্যমে এখানে আসছে। সো প্রথম দিকে যেটা হয় যে অনেকেই একদমই জিরো লেভেলে থাকেন, যারা এখন অনলাইনের যুগে অনেকেই পিছিয়ে নাই। ক্লাস 8-9-এর বাচ্চারাও এখন ফোন স্ক্রলিং করতেছে। তো ওনারা এই সময়টাকে কাজে লাগিয়ে অন্যথায় কোনো ফ্রি ফায়ার, অন্যান্য যে বিভিন্ন উল্টোপাল্টা গেমগুলো আছে, যেটা তার মস্তিষ্ককে নষ্ট করছে আসলে, যেটা অনেক সময় ব্যয় করতেছে। তো ওই জায়গাটা আসলে কাজে লাগিয়ে আমরা চিন্তা করে যাচ্ছি একটা প্ল্যাটফর্ম ডেভেলপ কীভাবে করে, প্রোগ্রামিংটা কী জিনিস, বা এই যে আইটির সাথে আমরা কীভাবে সম্পৃক্ত হতে পারি, এই জায়গায় যদি সময় দেয়, বা ফেসবুক স্ক্রলিং না করে, রিলসগুলো রেডি না করে, অনেকে দেখছেন যে অনেকে রিলস তৈরি করেও কিন্তু ইনকাম করতেছে, যেটা আমরা দেখেছি অনেক সুস্থ বিনোদনের অপশন আছে। তো সেইগুলোতে যদি সময় ব্যয় করে, বা এই যে প্ল্যাটফর্মগুলোতে কী কী চাহিদা থাকে, একটা মার্কেট প্লেসকে ডিজিটালি কনভার্ট করা, ডিজিটালি ছিঁড়ে গ্রাব করা, আমি আমার আমার বিজনেসকে, আমার প্রতিভাকে কিভাবে মানুষের মাধ্যমে উপস্থাপিত করতে পারি, তো ওই জায়গাটায় ফোকাস করলে আশা করি সে সফল হবে এবং ভালো কিছুর দিকে আগাতে পারবে ইনশাল্লাহ। তো দুজনের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ সাব্বির হোসাইন আপনাকে, এবং সুভাষ আপনাকেও ধন্যবাদ, চমৎকারভাবে সবকিছু এক্সপ্লেন করেছেন। আবারও নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শককে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সফলতার গল্পের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আপনাদের সাথে জিটিভির পর্দায় আমাদের নিয়মিত সফলতার গল্প অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সাথে আবারও দেখা হচ্ছে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।